নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে, ডাকবাংলোয়। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিয়ে গেলেন, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো। আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, মুশকিল হলো দেখছি। এক কাজ করা যাক, সামনেই রাজা বাহাদুরের বাড়ি, রাতটা সেখানেই কাটানো যাক কি? ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল। মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, দারোয়ান, এই দারোয়ান! অনেকক্ষণ ডাকার পর আধবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করল। নিচের দুটো ঘর খুলে দাও, মোটর খারাপ হয়ে গেছে, আমরা রাতটা এখানেই কাটাবো। এখানে রাত কাটাবে? তাহলেই হয়েছে। দারোয়ান বিড়বিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটা ঘরে আমি, আর একটায় কর্মকর্তা আর ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোঁছ করা হয়। কোথাও এক তিল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দেওয়া দুটো বালিশ। সারা রাত বাতি জেলে ঘুমানো অভ্যেস, অন্ধকারে একেবারেই ঘুম হয় না। কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে পায়ের দিকে একটা তেল রঙের ছবি। সিংহাসনের মতো কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে। অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাক্ত দুটি চোখ যেন জলজল করছে। ইনি সম্ভবত রাজা বাহাদুর। এই অট্টালিকার মালিক ছিলেন। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নূপুরের আওয়াজের মতো। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে একটা শব্দ কানে এলো। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে। তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাত্রে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে? দু হাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা, শব্দটা সেদিক থেকে আসছে না। ফিরতেই সারা শরীর কেঁপে উঠল। আমি ভীরু এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারই বা করি কি করে?
ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে। এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল নিথর, তবু হাতের মোষের শিঙের ছুরিটা মেঝের ওপর ঠুকছেন। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। চুপচাপ বসে রইলাম। বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম। হঠাৎ এক সময় শব্দ করে দরজাটা খুলে গেল। হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘ কৃশ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকল। এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর উপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশের চাষাভুষো লোক বলেই মনে হলো। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ, এখানে এত রাত্রে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? তুমি জানো? তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল, 2 সাল ধরে দিতে পারছি না। তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো বলো, কোথায় সে? কোথায়? বল! মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, আমি তোমার ছেলের কথা জানি না, তুমি যেতে পারো। যাবার জন্য আমি আসিনি। ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর। তার মানে? আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো। না, বিদ্যুৎ নয়। ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকানো প্রকাণ্ড একটা ভোজালি বের করল। রাজা বাহাদুর আর্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, শিবপ্রসাদকে আমি চাই, নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো বলো, শিবপ্রসাদ কোথায়? বলো। চোরা কুকুরতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে দেয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে একটা শব্দ। রাজা বাহাদুর সেই দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে চোরা কুকুরে, তোমার ছেলে ওইখানেই আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল।
ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো, তার কোলে মরা ছেলে। শিবপ্রসাদ, তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের ওপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি। এবার প্রতিশোধ নেব। যে ভোজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করল। আমি ভয় পেলাম, এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটুও স্বর বের হলো না। রাজা বাহাদুর চেঁচালেন, রামলোচন, রামলোচন, পিয়ারলাল। ঠাকুর প্রসাদ জোরে হেসে উঠল। কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে। সেই খবর পেয়ে আমি এসেছি। ভগবানের নাম স্মরণ করো। তারপর কি হয়ে গেল? আমার চারিদিকে ধোঁয়ার রূপ। সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে। কাঁচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার ওপর পড়েছে। বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরা কুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতে এসে উঠে সেলাম করলো। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা এখানে চোরা কুঠুরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল। চোরা কুঠুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে এসব কে বলল বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো না। দারোয়ান চাপা গলায় বলল, আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানেই চোরা কুঠুরি ছিল। মেঝেটা ফাঁক হয়ে নেমে যাওয়ার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাওয়ার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝে গিয়েছে চোরা কুঠুরি বন্ধ করে দিয়েছিলেন। আচ্ছা রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? কলকাতায় মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসেন। আচ্ছা আর একটা কথা, বলুন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? দারোয়ান তখনই কোনো উত্তর দিল না। এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। কি হলো বলো বলো। দারোয়ান প্রায় কেঁদে ফেলল। আমি কিছু জানি না বাবুজি। আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন, যে প্রজার নাম ঠাকুর প্রসাদ। দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এলো, চলুন মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি, সকালে কলকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সে রাত্রে সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি।
এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে। রামলোচন, রামলোচন, পিয়ারলাল! সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মোড়া ছেলে, হাতে উদ্যত ভজালি। সে রাতে নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না। অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। কিন্তু কি করে এটা সম্ভব হলো, এর উত্তর আমার জানা নেই। একেবারে আচমকা, তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা, আফসোস করার বিশেষ কিছু থাকতো না। কিন্তু বদলি করলো কলকাতা থেকে এলোর, অন্ধ্রদেশে। ইংরেজ আমলে ওই নাম ছিল, এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এলুরু। একটা আসার কথা, বিয়ে থা করিনি, বউ ছেলেপুলের বালাই নেই, ঝাড়া হাত পা, কাজেই তল্পি তল্পা বেঁধে ট্রেনে উঠলাম। স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন। এর জায়গাতেই আমি যাচ্ছি। ইনি বদলি হচ্ছেন কোয়েম্বাটুর। একে থাকবার একটা আস্তানার সন্ধান করতে বলেছিলাম। বিদেশ বিভুই কিছুই জানা নেই, অন্তত মাথা গোঁজবার একটা জায়গা থাকা দরকার। করমর্দন, পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করলাম, আমার আসার কি ব্যবস্থা হবে? রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন, আরে চিন্তার কোনো কারণ নেই, আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন। বাড়িওয়ালা খুব সদাশয়, আর বাড়িটা যথেষ্ট খোলামেলা। যেতে যেতে রামকৃষ্ণ বললেন, আমি এখানে একলাই থাকতাম। বদলির চাকরির জন্য স্ত্রী আর পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি। তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, আপনার নিজের রান্না করার অভ্যেস আছে? বিশেষ নেই, তবে কলকাতায় ঝি না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো। ওই এক মুশকিল, এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো একটু অসুবিধা হবে। সবই নারকেল তেলের রান্না কি না? আর কিছু বললাম না, অদৃষ্টে দুর্ভোগ আছে জানি। বাড়িটা বেশ পছন্দসই। চারপাশে একটু বাগান আছে, নারকেল আর কিছু আম গাছ। রান্না করার লোক একটা হয়ে গেল, শঙ্করন। সে শুধু ভাত রেঁধে দিয়ে যাবে, মাছ মাংস ডিম ছোঁবে না, ওগুলো আমাকেই করে নিতে হতো। রামকৃষ্ণ যাবার সময় একটি জিনিস দিয়ে গেলেন, টেরাকোটার মূর্তি, লাল রঙের। প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি, কিন্তু ভালো করে দেখলাম না, নটরাজ নয়। সেই ধরনের ভঙ্গি, মুখ চোখের চেহারা বীভৎস, চারিদিকে আগুনের লেলিহান শিখা। রামকৃষ্ণ বললেন, কি মূর্তি জানি না, হরিদ্বার এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম। তিনি বলেছিলেন কাল ভৈরবের মূর্তি। রোজ শুতে যাওয়ার আগে মূর্তিতে প্রণাম করে শুলে মঙ্গল হবে, আর অবহেলা করলে কিন্তু অশুভ। এইসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম, বরং বলা যায় আমি কিছুটা নাস্তিক। নিজের পুরস্কার ছাড়া আর কিছু মানি না। তবু রামকৃষ্ণের মুখের ওপর আমি কিছু বলিনি, বলতে পারিনি। মূর্তিটা নিয়ে আলনার ওপর রেখে দিলাম। এলুরুর চারিপাশে আমাদের ক্ষেত। আমার কাজ এই সব তামাক পরিদর্শন করা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তামাকে যাতে পোকা না লাগে, লাগলে তার প্রতিষেধক কি, তার উপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানির উপযোগী করা যায় সে বিষয়ে নির্দেশ। অনেক দিন আমাকে গ্রাম অঞ্চলেই কাটাতে হতো,
তখন শঙ্করন থাকতো বাড়ির তদারকিতে। একেবারে নিস্তরঙ্গ জীবন, সংস্কৃতির ছিটে ফোঁটা কোথাও নেই। কি আর করা যাবে, কটা লোক আর জীবন আর জীবিকা মেলাতে পারে? মাসখানেক পর মুশকিলে পড়লাম। শঙ্করন এলো না। সেই সময় বর্ষার খুব প্রকোপ, চারিদিকে ম্যালেরিয়া, দিন 15 শয্যাপাত করে রাখে। নিরুপায় নিজে সেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হয়। কাজ বিশেষ নেই, রাত 8টার মধ্যে শুয়ে পড়ি। বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলছার আবহাওয়ার সৃষ্টি করেছে। শোয়া মাত্র চোখে ঘুম এলো। রাত কত খেয়াল নেই। হঠাৎ ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। মশারিতে আগুন ধরে দাউ দাউ করে জ্বলছে। কি আশ্চর্য! কি করে এটা হলো? এত আগুন কোথা থেকে এলো? বেড সুইচ নেই, ঘরের আলো বন্ধ করে তবে আমি শুয়েছি, কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না। ভীষণ বিপদে পড়ে গেলাম। মশারির চারিদিক জ্বলে উঠেছে। নাইলনের মশারি, নামবার কোনো পথ নেই। আগুনের তাপ আমার শরীর ঝলসে দিচ্ছে। চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি, আর চেঁচিয়েও কোনো লাভ নেই। সবচেয়ে কাছে যে বাড়ি সেটাও 1/2 মাইল দূর। বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে? মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম, এছাড়া উপায় নেই। একটু এগিয়ে থেমে গেলাম। সেই অগ্নিশিখার পিছনে বিরাট এক মূর্তি। শুধু বিরাট নয়, বিকটও। কাল ভৈরবের মূর্তি। দুটি চোখে অগ্নিপিণ্ড, ঠোঁটের দুপাশে আগুনের ঝলক। ভাবলাম ভুল দেখছি। চোখ দুটো ভালো করে রগড়ে নিলাম, কিন্তু না, এক দৃশ্য। কাল ভৈরবের মূর্তি যেন জীবন্ত হয়ে উঠেছে। এদিকে আগুনের উত্তাপ বাড়ছে। বিছানার উপর বসে থাকা সম্ভব নয়। লাফিয়ে মেঝের ওপর পড়লাম। সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল। কাল ভৈরবের মূর্তিও উধাও। কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড। একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আলনার দিকে নিয়ে গেল। আলনার কাছে গিয়েই অবাক হলাম। কাল ভৈরবের মূর্তিটা নেই। শঙ্করন মূর্তিটা আলনার উপর একটা তাকের মধ্যে রাখত। মাঝে মাঝে লক্ষ্য করেছি সেই মূর্তির সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। আমি নিজে এসব না মানলেও কারোর ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি। পিছন ফিরে দেখলাম মশারির অবস্থা স্বাভাবিক। আগুনের সামান্য চিহ্নও কোথাও নেই। নিজের উপর রাগ হলো। নিশ্চয়ই বিশ্রী একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই। কিছুক্ষণ পায়চারি করে শুতে গেলাম। ভোরের দিকে একই কাণ্ড। এবারে কাল ভৈরবের মূর্তির দুটি নাসারন্ধ্র দিয়ে আগুনের হলকা। মশারি পুড়ছে। আগের বারের মতো লাফ দিয়ে নিচে নামতে সব স্বাভাবিক। আর বিছানায় যাইনি। আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম। শেষ রাতের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশ প্রায় পরিষ্কার। ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস। শঙ্করন এসে হাজির। জ্বর নেই, তবে চেহারা বেশ কাহিল। একবার ভাবলাম শঙ্করনকে কিছু বলবো না। আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে, ভাবে আমি অহেতুক ভয় পেয়েছি। কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্করন, সেই কাল ভৈরবের মূর্তিটা কোথায় জানো? কাল ভৈরবের মূর্তি কেন তাকের উপর নেই? শঙ্করন ছুটে এলো ঘরের মধ্যে। তাক খালি, মূর্তি নেই। লক্ষ্য করলাম শঙ্করনের মুখ পাংশু, নিরক্ত হয়ে গেল।
এদিক ওদিক খুঁজতে লাগলো। তাই তো, কোথায় গেল? আপনি ফেলে দেননি তো? আমার ঈশ্বর বিশ্বাসের ওপর শঙ্করনের মোটেই শ্রদ্ধা ছিল না। সে আমার হালচাল দেখে হয়তো কিছুটা মালুম করেছে। আমি বললাম, দেখো, মূর্তি সম্বন্ধে আমি কোনোই খোঁজ রাখি না, তুমিই তো দেখাশোনা করতে। শঙ্করনের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই। সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে। আলনাটা সরিয়েই সে চেঁচিয়ে উঠল, এই তো এখানে পড়ে রয়েছে। দেখলাম দুজোড়া জুতার ফাঁকে মূর্তিটা পড়ে আছে। শঙ্করন সন্তর্পণে মূর্তিটা তুলে নিল। রুক্ষ কণ্ঠে বলল, এই এটা এখানে কে ফেললো? উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না, চুপ করে রইলাম। শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করল। নতজানু হয়ে মূর্তির সামনে বসে বিড় বিড় করে মন্ত্রোচ্চারণ করল। মাসখানেক একভাবে গেল, কোনো উপদ্রব নেই। কলকাতা থেকে একটা চিঠি এলো বন্ধু অসিতের লেখা। অসিত শুধু আমার মামুলি বন্ধুই নয়, কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম। অসিত বোম্বেতে এক কাপড়ের কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে লিখেছে, 2 মাসের ছুটিতে কলকাতায় এসেছে, এসে ভালো লাগছে না, কারণ আমি কলকাতায় নেই। তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানেক কাটিয়ে যাবে। পাণ্ডব বর্জিত দেশে অসিতের মতন বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে। পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম। চিঠি লেখার 7 দিনের মধ্যে এসে হাজির। এলুরু স্টেশন থেকে তাকে ট্যাক্সি করে নিয়ে এলাম। বাড়ি দেখে অসিত বেজায় খুশি। সব কিছুতেই তার দারুণ উৎসাহ। বিন্দুতে সিন্ধুর স্পর্শ পেল। বাহ, এ যে একেবারে বাগান বাড়ি রে। শহর, অথচ শহরের গোলমাল নেই। বেশ আছিস, হ্যাঁ? চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল। জিজ্ঞেস করলো, এই ওটা কিসের মূর্তি রে? কাল ভৈরবের। সেটা আবার কি? চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। অনুসন্ধানে দৃষ্টি দিয়ে দেখে বলল, বাড়ির মধ্যে এরকম কিম্ভূত কিমাকার মূর্তি রেখেছিস কেন রে? ফেলে দে। শঙ্করন ওই মূর্তিটা রোজ পূজা করে, তাই আর সরায়নি। না হলেও ওসব আমার মোটেই পছন্দ নয়। শঙ্করন পছন্দ করে তো এটা সে তার বাড়ি নিয়ে যাক, কিংবা রান্নাঘরে তার কাজের জায়গা রাখুক। তোকে তো নাস্তিক বলেই জানতাম, অন্তত মূর্তি পুজোর বিরোধী। কিছু বললাম না, কি বা বলবো। অসিত আমার মনের কথাই বলেছে। আমার ঠিক পাশের ঘরটা তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল। 2টো দরজার মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছুটা গল্প গুজব করার পর অসিত শুতে গিয়েছিল। আমার ঘুম আসেনি। টেবিল ল্যাম্প জেলে টোব্যাকো কিওরিং সম্বন্ধে একটা বই পড়লাম, তারপর শুতে গেলাম। বোধহয় মাঝরাত, ঠিক খেয়াল নেই। পাশের ঘরে দুপদাপ শব্দ। অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। একবার মনে হলো ডাকাত পড়েছে। তারপর ভাবলাম, ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে, পাশের ঘরে ঢোকবার আলাদা কোনো রাস্তা নেই। সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলেছে, অথচ অসিতের কোনো শব্দ নেই। তবে কি তার কোনো বিপদ ঘটল? উঠে পড়লাম। দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে দিয়েছে। হাত রাখতেই দরজাটা খুলে গেল। শব্দ চলছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উঠছে, অথচ আজ কোমর বাতাস একেবারেই নেই। অসিত, 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 অসিত! বার কয়েক চেঁচালাম, কোনো উত্তর নেই। বাইরে ম্লান চাঁদের আলো, জানলা দিয়ে সেই আলো অসিতের বিছানার ওপর এসে পড়েছে। অস্পষ্ট অসিতের কাঠামো দেখা গেল। সে শুয়ে রয়েছে।
সন্দেহ হলো ভুতুড়ে বাড়ি নয় তো, শব্দ আসছে কোথা থেকে। কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বিছানায় ফিরে এলাম। তারপর এক সময় ঘুমিয়ে পড়েছি। অসিতের সঙ্গে দেখা হলো পরের দিন চায়ের টেবিলে। আমি কিছু বলবার আগেই অসিত বলল, না ভাই, দুবেলা মাংস আমার হচ্ছে না, পেট গরম হয়। রাত্রে যেসব স্বপ্ন দেখি। তা কী স্বপ্ন দেখলি? আর বলিস কেন, কাল মাঝরাতে ধূপধাপ শব্দ, একবার লোক হাতে ত্রিশূল আমার বিছানায় ঘিরে প্রলয়নাদ নেচে চলেছে। যেখানে পা ফেলছে সেখানেই আগুন জ্বলে উঠছে, আর এমন মজা, সেই আগুনের আঁচ লাগছে আমার সারা দেহে। উঠবার চেষ্টা করলাম, পারলাম না। অসিতের দিকে দেখলাম, তার চেহারা খুব ক্লান্ত আর বিধ্বস্ত মনে হলো। কাল ভৈরবের মূর্তির কথাটা বলতে গিয়েও বললাম না। চা পান শেষ করে আমি আমার শোবার ঘরের তাকের কাছে গিয়েই চমকে উঠলাম। তাক খালি, মূর্তি নেই। সর্বনাশ, মূর্তিটা আবার গেল কোথায়? আলনা, সুটকেস, জিনিসপত্র সরিয়ে খুঁজতে আরম্ভ করলাম। মূর্তি কোথাও নেই। এই সময় শঙ্করন ঘরে ঢুকলো। উস্কো খুস্কো চুল, মলিন মুখ, উদ্ভ্রান্ত দৃষ্টি, হাতে কাল ভৈরবের মূর্তি। স্যার, আপনার এখানে কাজ করে আমার পোষাবে না, আমাকে ছুটি দিয়ে দিন স্যার। কেন, কি হলো? শঙ্করন কাল ভৈরবের মূর্তিটা তুলে ধরে দেখিয়ে বলল, এই মূর্তিটাকে রান্নাঘরের কোণে ময়লা ফেলার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলেন। আপনারা আমিষ বুঝি বিধর্মী, ঠাকুর দেবতা হয়তো মানেন না, কিন্তু কাল ভৈরব একেবারে কাঁচা খেগো দেবতা, কাউকে রেহাই দেবেন না। শঙ্করন চলে গেলে আমি খুবই মুশকিলে পড়ব। তাই বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলাম, আরে এই মূর্তি এখান থেকে সরালো কে? কে সরালো শঙ্করন ভালো করেই জানত। যে সরিয়েছে সে কোনো লুকোচুরি করেনি। তাই অসিতের ঘরের দিকে চোখের ইঙ্গিত করে শঙ্করন বলল, হ্যাঁ, আর কে সরাবে? আপনার বন্ধু। ঠাকুর দেবতা নিয়ে খেলা করতে বারণ করে দেবেন, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কাজ করতে যাওগে, আর অসিতকে আমি বলে দেব। শঙ্করন চলে গেল। সেদিন বিকালে অসিতের সঙ্গে বেড়াতে বেড়াতে কথাটা বললাম। চিন্তাধারার দিক দিয়ে আমার সঙ্গে অসিতের কোনো অমিল ছিল না। দুজনের একই ধরনের বিশ্বাস, সেই কলেজের দিন থেকে। একটা রাতের অভিজ্ঞতাকে আমি মোটেই আমল দিই না। সে রাতে স্বপ্নের সঙ্গে ওই কাল ভৈরবের মূর্তির কোনো যোগাযোগ আছে আমি মনে করি না। কিন্তু শঙ্করনের ধর্মবিশ্বাসে আঘাত হানলে সে হয়তো এ বাড়ি ছেড়ে চলে যাবে। এই বিদেশ বিভুঁয়ে আমি বিপদে পড়ব। তাই অসিতকে বললাম, অসিত, আমার একটা কথা শুনবি? বল। দেখ, তুই তো আর দিন দুয়েক আছিস, এর মধ্যে কাল ভৈরবের মূর্তি নিয়ে আর কোনো গোলমাল করিস না। অসিত কোনো উত্তর না দিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে আমার আপাদমস্তক জরিপ করল। এদেশের লোকেরা খুবই ধর্মভীরু হয়, অনেকটা আমাদের দেশের লোকেদের মতন। পাথর, নুড়ি, গাছপালা সব কিছুতে ঈশ্বরত্ব আরোপ করে আনন্দ পায়। ওই কাল ভৈরবের মূর্তিটাকে তুই অবহেলা আর তাচ্ছিল্য করলে শঙ্করন আমাকে ছেড়ে চলে যাবে। তারপর কোনো লোক আর আমার কাছে কাজ করতে আসবে না। আমার কি অসুবিধা হবে বুঝতে পারছিস? একটু চুপ করে থেকে অসিত উত্তর দিল, তোর এরকম অধঃপতন হবে ভাবতে পারি না। দরকার হলে কলকাতা থেকে লোক নিয়ে আয়। নিজের চিন্তায় স্বাতন্ত্র ব্যক্তিত্বে এভাবে বিসর্জন দিস না। তুই পাগল হয়েছিস অসিত? কলকাতা থেকে কে আসবে এই পাণ্ডব বর্জিত জায়গায়? বেশি টাকা লোভ দেখিয়ে নিয়ে এলেও কিছুদিন পরে পালাবে। তাছাড়া এদেশের লোক আমাকে বয়কট করবে। শঙ্করনের মারফত এই কথা এই চারিদিকে রাষ্ট্র হয়ে পড়বে। ঠিক আছে, তোর কথাটা শুনে রাখলাম। অসিত চাপা সুরে কথাগুলো বলল, কিন্তু তার মুখ চোখের চেহারা আমার ভালো লাগলো না। কঠিন একটা সিদ্ধান্ত নেবার সময় এইভাবে সে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। তার কপালে অজস্র বাড়তি আঁচড় পড়ে।
আর কোনো কথা হলো না, দুজনে বাড়ি ফিরে এলাম। মনে পড়ে গেল কলেজ জীবনে দুজনে চারবাকের উদ্ধৃতি তুলে কিভাবে প্রতিপক্ষকে নস্যাৎ করার চেষ্টা করেছি। ঈশ্বর নেই, যা আছে তা প্রকৃতি। এই প্রকৃতির স্বাক্ষরই আমরা চারদিকে দেখতে পাচ্ছি। পরের দিন মাইল চারেক দূরের এক গ্রামের মধ্যে যেতে হয়েছিল। এখানে বেশ কিছু তামাকের গুদাম ছিল। কিভাবে তামাক সেই গুদামগুলোতে রাখা দেখে আমাকে রিপোর্ট দাখিল করতে হবে। টিফিন ক্যারিয়ারে করে ভাত তরকারি নিয়ে গিয়েছিলাম। মধ্যাহ্নভোজের অসুবিধা হবে না, এর সঙ্গে ব্যবসায়ীদের দেওয়া কলা আর ডাব তো ছিলই। দুপুরের খাওয়া শেষ করে একটা বেতের চেয়ারে বসে রিপোর্টটা নোট করছি, হঠাৎ পিছনে কাতর কণ্ঠ। চমকে মুখ ফিরিয়ে দেখলাম সাইকেল হাতে শঙ্করন দাঁড়িয়ে, কাগজের মতন মুখের রং দুটি, চোখ বিস্ফারিত। খুব জোরে সাইকেল ছুটিয়ে আসার জন্য রীতিমতো হাঁপাচ্ছে। ছুটে তার কাছে গেলাম। আরে কি কি হয়েছে? তাড়াতাড়ি হাসুন, আপনার বন্ধু খুব অসুস্থ। অসুস্থ? কি জ্বর? জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম শঙ্করন নেই। খবরটা দিয়েই সাইকেলে রওনা হয়ে গিয়েছে। অগত্যা লোকদের বলে আমিও সাইকেল ছুটিয়ে দিলাম। যেতে যেতে মনে হলো শঙ্করনের যেরকম ভীতিবিহল চেহারা দেখলাম, তাতে মনে হয় অসিত খুব গুরুতর অসুস্থ। অসিতের কোনো মারাত্মক ধরনের অসুখ আছে জানা ছিল না, বরং তাকে স্বাস্থ্যবান বলেই জানতাম। এখানে এসে ম্যালেরিয়ার কবলে পড়ল নাকি? দূর থেকেই দেখতে পেলাম আমার বাড়ির উঠোনে লোকের ভিড়। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। অসিতের খারাপ কিছু হলো না তো? আমি যেতেই একটা সম্মিলিত চাপা কলরব উঠল। একজন এসে আমার সাইকেলটা ধরল। উঠানের একপাশে একটা ঘর পড়েছিল, ইটের দেওয়াল, টালির ছাদ। শুনেছিলাম অনেক আগে বাড়িওয়ালা যখন এই বাড়িতে থাকতো তখন ভদ্রলোকের গোটা দুয়েক গরু ছিল। ওটা গোয়াল ঘর হিসাবেই ব্যবহৃত হতো। তারপর থেকে খালি পড়ে আছে। সেই গোয়াল ঘরের সামনে জমাট ভিড়। আমাকে দেখে লোকেরা সরে যাবার রাস্তা করে দিল। কি ব্যাপার? একটু এগিয়ে উঁকি দিয়ে দেখেই স্তম্ভিত হয়ে গেলাম। আমার সমস্ত শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে পাশে দাঁড়ানো লোকটির উপর ভর দিয়ে ঢাল সামলালাম। চোখের সামনে নারকীয় দৃশ্য। মেঝের উপর অসিত চিত হয়ে শুয়ে, অস্বাভাবিক যন্ত্রণায় তার দুটি চোখ আতঙ্কগ্রস্ত, সারা শরীর কুঞ্চিত। ঠিক বুকের মাঝখানে সেই কালভৈরবের মূর্তি। মূর্তির চারপাশে অগ্নিশিখা, কাঁকড়া দাঁড়ার রূপ নিয়ে বুকের মাংস কুড়ে কুড়ে ফেলছে। লোকেদের নিষেধ সত্ত্বেও আমি ঝাঁপিয়ে পড়লাম। সবলে কালভৈরবের মূর্তি টেনে তোলার চেষ্টা করলাম, সফল হলাম না। নিবিড় আকর্ষণে মূর্তিটা অসিতের দেহের উপর চেপে বসেছে। আমি আবার টেনে ফেলার চেষ্টা করতেই প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়লাম চৌকাঠের কাছে। মূর্তি যেন পথ করে অসিতের দেহের মধ্যে প্রবিষ্ট হলো। সম্ভবত অচেতন হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম সব শেষ। অসিতের দেহ নিস্পন্দ, দুটি চোখ বিভৎসভাবে খোলা, দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। কাল ভৈরবের মূর্তিটা কোথাও নেই। অসিতের বুকের ওপর যেখানে মূর্তিটা বসেছিল সেখানে রক্ত কালো হয়ে জমাট বেঁধে রয়েছে। সমবেত লোকেরা হাততালি দিয়ে নাচ গান শুরু করেছে। শঙ্করনের সাহায্যে নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। অসিতের বাড়িতে টেলিগ্রাম পাঠালাম, দুর্ঘটনায় মৃত্যু। এছাড়া আর কি বলবো? শঙ্করন দারোগাকে এজাহার দেবার সময় ব্যাপারটা জানতে পারলাম। শঙ্করন অসিতকে বোঝাতে গিয়েছিল কাল ভৈরব জাগ্রত দেবতা,
এর অবমাননা করলে অসিতের সর্বনাশ হবে। কথায় কথায় অসিত উত্তেজিত হয়ে উঠেছিল। ছুটে গিয়ে কাল ভৈরবের মূর্তিটা তুলে নিয়ে উঠানের উপর ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাতেও বিরত না হয়ে লাথি মেরেছিল মূর্তিটাকে। সেটা ছিটকে গোয়াল ঘরের মধ্যে গিয়ে পড়েছিল। অসিত গোয়াল ঘরে ঢুকেছিল। বোধহয় তার উদ্দেশ্য ছিল মূর্তিটা ভেঙে চুরমার করে দেবে। তারপরে হতভম্ব শঙ্করণ অসিতের আর্তনাদ শুনতে পেয়েছিল। চোখের সামনে বীভৎস দৃশ্য দেখেছিল। কি আশ্চর্য! দারোগা সব কথাই বিশ্বাস করেছিল, লিখে নিতে কোনো দ্বিধা করেনি। দেবতার বিদ্বেষে এমন ঘটনা যেন খুব স্বাভাবিক। অসিতের শেষ কাজ করে বাড়ি ফিরতে ভোর হয়ে গেল। ক্লান্ত দেহ, বিষণ্ণ মন, চিন্তা করার ক্ষমতাও যেন লোপ পেয়েছে। তালা খুলে ঘরের মধ্যে পা দিয়েই চমকে উঠলাম। তাকের উপর সেই কাল ভৈরবের মূর্তি। বন্ধ ঘরে কি করে এলো মূর্তিটা? কে রাখলো? অসিতের দেহের অভ্যন্তর থেকে এই মূর্তিটা বাইরে এলো কি করে? শুনছিলেন আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা মূর্তির কবলে। গল্প পাঠ এবং সংকরণের ভূমিকায় শুভদীপ বনু, রামকৃষ্ণের চরিত্রে জিৎ ঘোষ, অসিতের ভূমিকায় সৌম্যদীপ বনু। গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু। সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরও 2 ক্রোশ। যানবাহন বলতে কিছুই নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল, অন্য সময়ে বালি স্তূপ, বর্ষাকালে পার হওয়া দায় খেয়া নৌকা ছাড়া। উপায় নেই, কোর্টের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ করতে না পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেঁটে দিয়ে আসতে হবে। মোট কথা, যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর আল, হাতখানেক চওড়া। সার্কাসের খেলার সরু তারের উপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, ঠিক সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদাগোলা জলে নাকানি চোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনো যথেষ্ট আলো রয়েছে। চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল 2 নয়, 1টা। খেয়া নৌকার ব্যবস্থা নেই। সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে। 2 হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর আর আল নয়, সরু পথ, পায়ে চলা। দুপাশে ঘোড়া, নিম আর আশ্যাওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইলখানেক পথ পার হয়ে পুবাই গাঁয়ে এসে হাজির হলাম। ছোট্ট গ্রাম। একটা দোকান আর গোটা 10 চালাঘর এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মাজছিল।
তার কাছে খোঁজ করতেই বাঁচখাই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিত পাবন জানা। মশাইয়ের প্রয়োজন? প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয়টাই দিত না। কাজ শেষ করে কোঁচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। দাঁড়াতে সাহস হলো না। কিছু বলা যায় না, দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাকচিলে জানতে পারবে না। কোটের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন খেপে উঠে আধমোড়া করে দেয়। একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এই গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হবার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসলো। কি চাই বলুন না কর্তা? চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো। গোটা কয়েক জার আছে, তবে সবকটাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু আছে? মানে ওই দুধ কিংবা কলা? আজ্ঞে না, ও সব এখানে পাবেন না। নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম। দু এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি। আর পাটালি যে এত তেতো হয় কি করে, অনেক ভেবেও কুল কিনারা পেলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞেস করলাম, এখানে রাতটা কাটাবার জায়গা হবে ভাই? এই দোকান ঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে, যেটার ওপর কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে যেন কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, থাকার জায়গাটা এগা হবে না। ছেলেপুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধে হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়? এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটার পথ? কলকাতা যাবার শেষ গাড়ি 10:32, সেটাও না সেই পেয়ে যাবেন। যান। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এই গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোটের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যিই তো কতটার পথ, যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে। গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরে অন্ধকার ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো? হিংস্র কোনো জানোয়ার?
প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল। বাঁশের সেতুর কাজ বরাবর দুটো হাত আড়াআড়িভাবে চোখের ওপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম, এখনও অন্ধকার সূচিবেদ্য হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায়। চারিদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাস শুরু হয়েছে। সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে। একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি। এখন উপায়? লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। কেউ আছো? আমাকে সাহায্য করো, আমি পথ হারিয়ে ফেলেছি। কই কেউ আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। না, হলো না। একবার, দুবার, তিনবার, চিৎকারে কোনো ফল হলো না। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়বে আর জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালার আর যেন শেষ নেই। যত এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শেয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে, অর্থাৎ গ্রামের নিশানা। হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এলো। সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম এই নির্জন প্রান্তরে আমি একলা নই, আরও লোক আছে। এদের জিজ্ঞেস করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরও কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম, অন্তত পথের যাত্রীকে প্রথমে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সব বাহিরা সামনে এলো। শুধু চারজন খাটিয়া বই নিয়ে চলেছে। সামনের ডান দিকের লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করলো আর চারজনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো শ্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। চারজন লোকেরই ঠিক একরকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই, কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হলো কি করে? মনের মধ্যে
মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমার চোখের ভুল। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণেকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে আরম্ভ করলাম, বেসুরো বেতালা। কিন্তু পর মুহূর্তে এর বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে, তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতন বিদ্যুতের শানিত স্ফুরণ, দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। আবার সেই চিৎকার, এবারে যেন একেবারে কানের পাশে। চিন্তা করে লাভ নেই। চিন্তা করে এ ব্যাপারে জট ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক, আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। ছুটতে আরম্ভ করলাম, লাঠিটা বগলে চেপে। জানি না, বোধহয় 8 মাইলেরও বেশি এক টানা দৌড়েছি, হিসাব রাখিনি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। বিপদতারণ, তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা। ছুটে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম, অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমন হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে। রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালাঘর নয়, শুধু চালা। 3 দিক আচ্ছাদিত, একদিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। কড়কড় করাত, প্রচণ্ড শব্দে বজ্রপাত হল। তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট, আরো নিকটে। সবটি সামনে রেখে 4 জন পাশে দাঁড়িয়ে আছে, সারি দিয়ে, হুবহু এক চেহারা। এমনকি অসংস্কৃত দাড়ি গোঁফের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই 4 জনে একসঙ্গে হো হো করে হেসে উঠল। শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতন দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না। অশরীরী আত্মার বীভৎস হাসি। আমাকে আবার আতঙ্কিত করে একজন খনখনায় গলায় বলল, আপনি একটু মৃতদেহের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত জল করা হাসি। আমরা যেখানেই যাই একসঙ্গেই যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, মাঝে মাঝে শুধু
মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা। মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। আমি একবার সেদিকে দেখে চিৎকার করে উঠলাম, এ কি করে সম্ভব? একেবারে এক মুখ, গোঁফ, দাড়ি, চুল, গড়ন, কোথাও কোনো প্রভেদ নেই, এমনকি বসন্তের দাগ পর্যন্ত। দু হাতে চোখ দুটো রগড়ে নিলাম। এও কি সম্ভব? সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। আর তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ খুলল, রক্তিম দুটো চোখ। প্রথমে দুটি ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। একটু উঠে বসার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা পাঁচজনে একই লোক, কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়া দিল না। দেহের সদ্গতি হবে না, তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছে। পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারদিকে চেয়ে চেয়ে দেখলাম চালা ঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে পড়লাম, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। তাই এই জায়গাটার নাম কি? এটাকে বলে 5 মুন্ডির আসর। 5 মুন্ডির আসর? চমকে উঠলাম। হ্যাঁ গো কর্তা, এক রকমের 5 জন চেনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামুন বলে বোধহয় বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছেদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল। এই কাহিনী অনেককে বলেছে, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গাঁ থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে 5 মুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ 1 থলি আকবরী মোহর দেয়, তবু আমি ও পথে আর জীবনে যাব না। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে সুখলাল দাঁড়িয়ে।
শুক্লাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে। এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। শুক্লাল বলল, আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল 2 দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারদিকে বাগান, মানে এক সময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। 2খানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। শুক্লাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস বেশ ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল। উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নার ঘরে ঢুকে শুক্লাল বলল, পিছনের এই জানলাটা খুলবেন না, বুঝলেন? জিজ্ঞেস করলাম, কেন? আসলে এদিক দিয়ে তোর বাতাস আসবে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুক্লালই দুলারির মাকে জোগাড় করে দিল। রান্না বান্না থেকে ঝাঁট দেওয়া, কাপড় কাচা সব কিছুই করবে। দিন 3 পর দুলারির মাকে জিজ্ঞেস করলাম, শুক্লাল বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানলাটা নাই খুললেন বাবু? কিন্তু কেন? আসলে রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো গরাদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলারির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে, রোজগার মতন। চা খাওয়া হতে দুলারির মা এসে দাঁড়ালো। বাবু দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানলার উপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে। বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, খুলে দাও, আমাকে খুলে দাও, খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম। জানলা খুলল না। অনেক দিন না খোলার জন্য এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। বার চারেক ধাক্কা দেবার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে আশ্চর্য এক কাণ্ড। বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল। কেন এমন হলো? অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেক দিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্যে এই জানলাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতে নজরে পড়ল
কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। শুক্লাল আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো, তাই জানলাটা খুলতে মানা করেছিল। তাছাড়া আর কি হতে পারে, আর তো কিছু চোখে পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলারির মা বাজারে নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু, আপনি বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে গেলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো। এ কি, এই জানলা কে খুললো? সর্বনাশ! কে এমন কাজ করলে? হায় ভগবান, সর্বনাশ হয়ে গেল। বাবু, বাবু দেখে যান, এদিকে কি অবস্থা। রান্নাঘরে গিয়েই কি সর্বনাশ অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো। দুলারির মায়ের এলোমেলো বেশ, খোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। কি অবস্থা! কি হলো, কি হলো? আরে হায় ভগবান! সরো সরো সরো, আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, সরো। কাজ করলে সর্বনাশ। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করবার চেষ্টা করলাম। প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাত দিয়ে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুলও সরানো গেল না। ও জানলার বন্ধ হবে না বাবু, ও জানলার বন্ধ হবে না। দুলারির মা হাউ মাউ করে চেঁচিয়ে উঠল। সজোরে তাকে একটা ধমক দিলাম। আহ, কি হচ্ছেটা কি? চুপ করো, চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে, বুঝেছো? সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজগারের মতো চলে গেছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘরের দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর 6 এক শিশু, ধবধবে গায়ের রং, এক মাথা কোঁকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই একই দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম। একটা ধোঁয়ার কুণ্ডলী, তারপর শিশুটিকে দেখতেও পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, না, সবই হয়তো আমার মনের ভ্রম।
ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে। খেতে বসতে গিয়ে থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না, উঠে এলাম। তাহলে এ তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম, মাথাটা গরম হয়ে আসছে। এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথা নয়। তবু খাবার কোনো ইচ্ছা করলো না। এক সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না, এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানলার কাচের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে। সবলে শিশুটিকে সরিয়ে দিতে চাইলাম, পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাড়ের দৃঢ় বাঁধন। চিৎকার করে উঠলাম, প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু পারলাম না। আবার সেই আগুনের হালকা মনে হলো, সেই তাতে আমার মাংস বুঝি গলে গলে পড়বে। আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে সুখলাল আর একজন ডাক্তার। একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলারির মা আমায় পিছনের মাঠে পেয়েছে। সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায়, তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ডই বলে। আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। 3 মামা
বড় মামা রেল অফিসে কাজ করতেন। বউ ছেলেমেয়েদের নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন। মাসে একবার বাড়িতে আসতেন। তিনি মেজ মামাকে তারই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেজ মামা রাজি নন। ছেলেবেলা থেকে মেজ মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারে বেপরোয়া। তিনি বলেছিলেন, চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজ মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকতো। ছোট মামা কিছু করতো না। মামাদের চাষবাসে জমি দেখতো আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরতো। কাঠি দিয়ে খাঁচা করতো আর তাতে পাখিগুলোকে রাখতো। তবে বেশি দিন নয়, হঠাৎ একদিন খাঁচা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেজ মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন। খুব ভোরে, তখন ভালো করে আলো ফুটতো না। রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে চলে সরু একটা রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। বোঝা যাচ্ছে একটু পরেই ঝড়জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমি ভোর ভোর উঠে পড়েছি। উঠে মেজ মামা যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন, ওরে ওরে, এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি। আকাশের অবস্থা তো ভালো নয়, এখনই তুফান উঠছে। ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেজ মামা হাসলেন। তাহলে কি বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়া যায় না? আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধা হবে না। মেজ মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। বাতাসও বেশ জোর। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল। চারিদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দেয়। সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল। কি বাড়ির চালা উড়ে গেল, ধসে পড়ল মাটির দেওয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানই বটে। আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন। বসেই আক্ষেপ করতে লাগলেন, এই দুর্যোগে বাড়ির কুকুর বেড়ালরাও রাস্তায় বের হয় না। এত বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হলো। সত্যি চিন্তার কথা। এই ঝড় জলে বর্ষাতি আর মেজ মামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও নিরাপদ নয়। মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো। সন্ধ্যা পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজ মামার নাম করে অঝরে কান্না। মেজ মামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনে জামা কাপড় ছিন্ন ভিন্ন। বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজ মামাকে দেখে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। আর শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কান্না। মেজ মামা বিরক্ত হয়ে বললেন, ওরে টোনা রে, আহ, ছাড়ো টোনা রে। ছাড়ো। আরে চাপটা জাপটি ভালো লাগে না, আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম, মেজ মামা তোমার সাইকেল? বট গাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বট গাছ চাপা? হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল। বট গাছের ডাল মরমর করে ভেঙে পড়লো আমার উপর। সাইকেল ভেঙে চুরমার হয়ে গেল। আমি ছিটকে পড়লাম মাটির উপর। এই দেখ না, দেখ। মেজ মামা চুল সরিয়ে দেখালেন। মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজ মামা কেমন যেন
বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে বেরিয়ে যেতেন, কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজো মামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজো মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজো মামার ডাকে ঘুম ভেঙে গেল। এই ওঠ, আরে এই ওঠ, এক কাপ চা খাওয়াতে পারিস? আরে ওঠ। এই ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপ, ডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজো মামা নিজেই চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজেই করে খাও না। মেজো মামা যেন ভয় পেয়ে গেলেন, বললেন, না না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা মেজো মামার মুখে নতুন শুনলাম। মেজো মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজো মামা কেমন যেন কুঁকড়ে গেছেন। কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না, কেউ ডাকতে এলে বলে দেন, গিয়ে বল আমি বাড়িতে নেই। আরও আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র, মালিশ কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আরও এক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি, কিছুতেই ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছি, বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা পেঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয়ে পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটু অন্ধকার নেই। মেজো মামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ খর্বকায়, মেজো মামা আবার সবচেয়ে বেশি বেঁটে। সেই মেজো মামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে। দুটো চোখ রগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজো মামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এ কথা কোনোদিন কাউকে বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু পরে যা ব্যাপার ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজো মামা বিছানাতে নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে হয়তো বাইরে গিয়েছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজো মামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজো মামা রোয়াকে বসে আছে, জানলার দিকে পিছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হওয়ার পর একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য। জালের এক জায়গায় ছোট ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেন। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজো মামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গিয়ে গাছের ওপর চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজো মামা আঙুল দিয়ে জালে গিঁট বেঁধে দিলেন। পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপেও ধূপধাপ শব্দ বন্ধ করতে পারলাম না। মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর এসে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজো মামা খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছেন।
আশ্চর্যকাণ্ড, দরজা ভেতর থেকে বন্ধ। কাল রাত্রে মেজমামা যখন রোয়াকে বসে তখনও লক্ষ্য করেছি দরজায় ছিটকানি। তাহলে মেজমামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা ঢুকলেন কি করে? ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয়, কোনো এক অছিলায় বাড়ি পালাবো। এটাও কি চোখের ভুল? দুবার একই রকম চোখের ভুল হতে পারে কখনো? দুপুরবেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলোকে নিয়ে খাঁচায় পড়ছিল। আমি বসে বসে দেখছিলাম, মেজো মামাও বসেছিলেন। বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম। আর চোখে দেখছিলাম উঠোনে মেজো মামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজো মামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্নই দেখেছি। পেট গরম হলে যা হয়, পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে। এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেজো মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি। তার দুশ্চিন্তার অবসানও হয়েছে। কিন্তু আমি ভাবি মেজো মামার চলবে কি করে। একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজো মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে? মেজো মামা চুল আঁচড়াচ্ছিলেন। ফিরে বললেন, কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না মানে অসুবিধা আর কি। আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। ও, এই কথা! তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজো মামা বেরিয়ে গেলেন। ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ মেজো মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল। আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না। বঁটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন। আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাইরঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসতো আহারের সন্ধানে। সেদিনও এসে হাজির। বঁটির পাশে আঁশের স্তূপ। বেড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর ল্যাজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করছিলেন। তিনি বললেন, বিড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠলো, গলায় কাঁটা ফুটলো নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বিড়ালটা একটা আঁশও মুখে তোলেন। খাওয়া তো দূরের কথা, কেবল শুঁকেই ওরকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমাকে খেতে ডাকলেন, তখন একটু ইতস্তত করছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হলাম, না, কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পেতে আমরা ভয় পেয়ে যাই। বেড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে, তবে সেদিন থেকে বেড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামা কাউকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক করে বিশ্বাস করে উঠতে পারিনি। হয়তো
আমারই চোখের ভুল কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনা কম। তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে এসব কথা বলি? তবে আমি মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার এরকম কোনো বিভৎস দৃশ্য দেখলেই মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজ মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতে বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করবার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকবো। তারপরই অঘটন ঘটল। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতন নিষ্পন্দ, নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজো মামা পা ঝুলিয়ে বসে। মেজো মামা মানে মুখটা মেজো মামার, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় মগডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প ওপরে। কি খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের ওপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম। রক্তমাখা হাড়ের টুকরো, সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন 15 কি হয়েছে আমি জানি না। দারুণ জ্বরে আমি প্রায় বেহুঁশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল শুধু ভয় পেয়ে আমার এই জ্বর, ডাক্তারেরও তাই মত। এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে খুলে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডুটা পাওয়া গিয়েছিল। চারিদিকে রক্তমাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক? মেজো মামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকে সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, শরীর খারাপ। দিদিমা যে মেজো মামাকে এত ভালোবাসতেন সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজো মামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূরে গিয়েছে। শোবার ঘরের ব্যবস্থা পাল্টে গেছে। এ ঘরে আমরা 3 জন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজায় ভেতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা তোর আগে বলাই উচিত ছিল, তাহলে আরো আগে ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর, এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত থরথর করে কাঁপে। তবে তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায় ভিনগায় চলে যায়। আর দক্ষিণাও 1 মুঠো টাকা।
দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন, হাজার হোক ছেলে তো। ছোট মামা বোঝালো, আরে বেশ তো, ভৈরব রোজা এলে সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়লেন। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজ মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি করছিলেন, আমি পাশে বসেছিলাম। মেজ মামা সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, শোনে শোনে কোথায় গেছে? হ্যাঁ, শোনে কোথায় গেছে? ছোনে ছোট মামার ডাক নাম। আমার বুকের ধূপধাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ হয়ে বঁটির ওপর না পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে গেছে। নিজের দরকার না ছাই, হ্যাঁ? ভয় তো নয়, 70। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই মেজ মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। হাত দুটো পেছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজ মামা বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজ মামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজ মামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন। নিজে কিছু খেলেন না, ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাবো কি? তখনও শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম আজকে রাতটা কাটিয়ে কাল সকালেই রওনা হব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিক্সা, সঙ্গে ভৈরব রোজা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টুকটুকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, দুহাতে রুদ্রাক্ষের তাগা, লাল দুটি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুঁকল। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ কেউ গৃহবন্ধন করেছে। গৃহবন্ধন? মানে গৃহবন্ধনটা কি? কেউ কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কে কে এই কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু কিন্তু তার পক্ষে তো এসব জানা সম্ভবই নয়। প্রেতাত্মার পক্ষে সবকিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে তাহলে উপায়? হ্যাঁ, উপায় আছে বই কি। তুমি আগে ওই সাইকেল রিক্সাটাকে বিদায় করো। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করলো। তার ওপর 4টে পাকা লঙ্কা, 1 মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখলো। তারপর রাস্তার ওপরেই বসে পড়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুঁড়তে লাগলো।
পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন। তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ডকারখানা দেখে ইতিমধ্যে রাস্তার ওপর কিছু গাঁয়ের লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছন পেছন তারাও বাড়ির মধ্যে এসে ঢুকলো। উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি দিয়ে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার ভাই ফরমাস খাচ্ছে। আধ ঘন্টা কিছু হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল, টিং টিং ছট করে, এসব অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝলু কি, তখন হঠাৎ শোঁ শোঁ আওয়াজ, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পেছন থেকে মেজো মামা এসে হাজির। দুটি চোখ বন বন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে মুখে একটা মুরগি, বেচারি মরণ যন্ত্রণায় পাখা ঝটফট করছে। মেজো মামার দু কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজো মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠকঠক করে কাঁপছেন। মেজো মামা এসে দাঁড়াতে ভৈরবের চেহারা বদলে গেল। সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেললো, তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেজো মামা এগোতে পারলেন না, গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল করতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিলেন তার দিকে। মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে। কে তুই? আমি দয়াল বাড়ুচ্ছে। না না, তুই দয়াল নোস। ঠিক করে বল কে তুই? দয়াল বাড়ুচ্ছে মেজো মামার নাম, ডাকনাম টোনা। বলবো না। মেজো মামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না? আচ্ছা দেখি বলিস কি না। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজো মামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রত্যেকটা ঘা যেন তার দেহেই পড়ছে। মেজো মামা গাছতলায় বসে পড়লেন। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালেন। চেনেন মহিন্দর ডোমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো দেখিনি, বাবার মুখে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা মাথার পিছন দিক থেকে লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে। মেজো মামা আর বলবো না, মহিন্দরই বলি। মহিন্দর সব চুপচাপ শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মা ঠাকুরান ঠিক বলেছেন। শিবে আমার মাথায় লাঠি মেরেছিল। আমিও শোধ নিয়েছি,
শিবের গোষ্ঠীর ঘাড় মুটকে বগার পালে ফেলে দিয়েছি। ওর ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেল চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাই আমার আস্তানা। হঠাৎ হঠাৎ মোটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর। দয়াল খতম, তার সাইকেল চিড়ে চ্যাপটা। আমি দেখলাম, এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা, অনেকদিন দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুর করে ঢুকে পড়লাম। এই দেহ তোকে ছাড়তে হবে। মাথা খারাপ, আমি ছাড়বো না। তবে রে, মাটির ওপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, যাব যাব। কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে বল। ভৈরব এদিক ওদিক দেখল। উঠোনের একপাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল। সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওই যে ওটা দেখছিস, ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে। আর একটা কথা, গাঁ থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, কাশুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধো। এইদিকে এইদিকে আর আসবো না। যা 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 তবে যা যা যা। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত জনচারেক লোকের দরকার, সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল। আবার সেই ঝোড়ো হাওয়া, গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজো মামার প্রাণহীন দেহটা গাব গাছ তলায় পড়ে আছে। দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। টোনা কোথায় গেলি টোনা? ভৈরব বলল, এখনই দেহটার সৎকারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ হলো। দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের ওপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবে মারা গেছেন, মামারাও কেউ বেঁচে নেই। মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে। খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয়, সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল? কিন্তু চোখের সামনে দেখা সবকিছু অস্বীকারই বা করি কি করে?